আগের দিন দেখিয়েছিলাম পত্রভারতী থেকে কেনা আপনাদের সমস্ত বই, এবং আজকে দেখাবো পত্রভারতীর আগে দেশে গিয়ে কিছু বই কিনে এসেছিলাম। তো সেই বইগুলো, প্রথম যে বইটা আমি সেদিন দেশ থেকে সংগ্রহ করেছিলাম সেটা হলো প্রত্যন্ত বাংলার গুপ্তবিদ্যা। এই বইটা ডক্টর প্রবোধ কুমার ভৌমিকের লেখা। কেন কিনেছি আমার এখনো ক্লিয়ার না, মানে আমি জানি না কেন কিনেছি, বাট এই নামটা আর এই প্রচ্ছটা দেখে আমার ইন্টারেস্টিং মনে হয়েছিল, এবং মনে হয়েছিল যে আমিও হয়তো এরকম কিছু শিখতে পারি এই বই থেকে, সেই কারণে কিনেছি। একদমই না, বইটা পড়েছিলাম এবং পড়ার পর আমার ইন্টারেস্টিং লেগেছিল এবং মনে হয়েছিল হ্যাঁ নন ফিকশন হিসেবে বা এখানে যেরকমভাবে বলা আছে, যেরকমভাবে যেসব জিনিসপত্র দেওয়া আছে, কিভাবে করতো না করতো, অনেক চার্ট মার্ট দেখেছিলাম। তো সেই কারণে আমার মনে হয়েছিল যে নন ফিকশন হিসাবে পড়া যেতে পারে বইটা, সেই কারণেই এই বইটা আমি সংগ্রহ করেছিলাম। এবং হ্যাঁ, ছবিটা দেখে আপনাদের অনেক কিছু মাথায় আসতে পারে। এখানটায় একটা নরকঙ্কাল, হাড় এবং আরো অনেক কিছু গুপ্তবিদ্যার জিনিসপত্র, সবকিছু আমি চিনি না, না চেনাই স্বাভাবিক। সেই বইটা তো কিনেছিলাম, বেশ ভালো, আমি পড়ছিলাম, বেশ ভালো লাগছিল। গুপ্তবিদ্যা চর্চা বা তার অনুশীলন সর্বকালের সর্বমানুষের মাঝে কেমন এক অদৃশ্য আকর্ষণের মায়াজাল সৃষ্টি করেছে। ব্যক্তি মানুষের আশা, আকাঙ্ক্ষা, লালসা, বহ্নির প্রবল আকর্ষণ বিধিনিষেধের গণ্ডি ও সৌজন্যকে যখন অতিক্রম করে, তখন বিজ্ঞান মানসিকতার দিকচক্রবালে গুপ্তবিদ্যার অনুশীলন এনে দেয় এক সহজ ও সরল সমীকরণ। ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমায় এই সাংস্কৃতিক স্রোত কখনো নিস্তরঙ্গিত হয়ে পড়েনি। প্রত্যন্ত বাংলার জাতি, উপজাতি বা অত্যজ সংস্কৃতির মানুষের সম্পর্ক ও সংশ্লেষের ইতিহাসে কখনো বেদশাস্ত্র বা তন্ত্রের বক্তব্যে ও আয়োজনে এই লোকবিশ্বাস ও আচারের অবাধ বিচরণ, এই সামাজিক ঘটনার পর্যালোচনার ডক্টর ভৌমিক বেশ কয়েকশত গুণিন ও ওঝাদের কাছ থেকে সংগ্রহ করেছেন বহু অলিখিত ঝাড়ফুঁক ও টুকটাকের পদ্ধতি মন্ত্র, আর দিয়েছেন সেসবের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও ব্যাখ্যা। হ্যাঁ, এইটা পড়েই আমার মনে হয়েছিল যে বইটা আমি যেরকমভাবে দেখেছি বা উপর থেকে যেরকম মনে হচ্ছে সেরকম না, একটা ডিটেল বই, এবং এর মধ্যে অনেক কিছু হয়তো এরকম জিনিস জানতে পারবো যেগুলো আপাত দৃষ্টিতে খুব সহজে কালেক্ট করা যায় না। কারণ একজন যিনি রিসার্চ করে বা অনেকের কাছে গিয়ে ফিল্ড ওয়ার্ক করেছেন এবং তারপরে বইটা লিখেছেন, তো তার মধ্যে কিছু তো থাকবে যেটা ওয়ার্থি বানাবে এই বইটাকে, এবং সেই কারণেই আমি কিনেছিলাম বইটা। আশা করা যায় পড়ার পরেও এই ওয়ার্ডটাই আমার মাথায় থাকবে যে ওয়ার্থি, কারণ যেরকম দেখে মনে হচ্ছে বইটা সেরকম না, প্রচ্ছদ দেখে যেরকম মনে হচ্ছে সেরকম না, এটাই আমার মনে হয়। তো এই বইটা আমি সেই কারণেই সংগ্রহ করেছিলাম। সেকেন্ড যে বইটা আছে সেটি হলো, এই বইটা আমার দিদির সাজেশনে কেনা পুরোপুরি, কারণ দোকানে গিয়ে আমি মাথা কাজ করছিল না, বেশিরভাগ সময় আমার মাথা কাজ করে না। তো দোকানে গিয়ে আমি দিদিকে ফোন করেছিলাম কি কিনবো। ও হ্যাঁ, আর একটা কথা, এই বইগুলো আমার দিদি আমাকে স্পন্সর করেছে। অর্থাৎ একদিন ফেসবুকে হঠাৎ করে পোস্ট করি যে আমার ভালো লাগছে না, বুক ক্যান ফিক্স মি নাও, তো আমার দিদি আমাকে সকালবেলা থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল। বেশ ভালো এরকম দিদি থাকা, এরকম দিদি সবাই না পাক, আমি পাই। সো এরকম ভালো, তো পাঠিয়ে দিয়েছিল। তো আমি দোকানে গিয়ে ফোন করছিলাম কি কিনবো, তো আমাকে বললো যে দেখ দেশে ঢুকে বাদিকে একটা র্যাকে এরকম বই রাখা আছে, মনে ছিল কোথায় ছিল এক্স্যাক্টলি, এই বইটা নিয়ে বাংলার লৌকিক দেবতা গোবিন্দ কৃষ্ণ বসুর লেখা। তো এই বইটা সেখান থেকে কিনে নিয়েছি। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত 1969 সালের এই বইটা, দেখতেই পাচ্ছেন এখানটাতেও লেখা আছে, এবং বেশ ভালো বইটা। আমি এই বইটা পড়া শুরু করেছিলাম কেনার পরে, কিন্তু তারপরে পত্রভারতী সেল এসে আমার জীবন ওলট পালট করে দিল। কারণ দেশের থেকে যে বইগুলো কেনা হয়েছিল সেগুলো বন্ধ করে আমি পত্রভারতীর বই পড়তেই লেগে গেছিলাম, যেটা খুব বাজে একটা অভ্যাস। আমার মনে হয় আপনাদেরও এই সেম অভ্যাস আছে, পুরোনো বই থাকুক না থাকুক, নতুন বই আসলে নতুন বই নিয়ে বসে যাওয়া। যদি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যে যে দেবতার কথা বলা হয়েছে তাদের পুরো লিস্ট দেওয়া রয়েছে, ছোট ছোট কি সুন্দর এখানে এরকম অলঙ্করণ রয়েছে। বেশ ভালো বইটার, দারুণ বই, দেশের বই। এবং দাম যদি জানাই, এই বইটা 250 টাকা। এবং আগের বইটার কথা যদি বলি তাহলে এটার দামও ছিল 250 টাকা। তো দুটো বই 250 টাকা। এরপরে আমি যে বইটা কিনেছি সেটা হলো বাণী বসুর লেখা কৃষ্ণ। এই বইটা মাত্র 160 টাকা মুদ্রিত মূল্য এই বইটার। এবং যদি নাম দেখে ভাবেন যে এখানে বাসুদেব কৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে, তাহলে না, এটা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, অর্থাৎ ব্যাসদেবকে নিয়ে লেখা একটা বই। বলতে পারেন ব্যাসদেবের জীবনী, একদম ছোট থেকে ব্যাসদেবের বড় হওয়া পর্যন্ত এখানে রয়েছে, কিন্তু খুব সংক্ষেপে। যারা একদমই কিছুই জানেন না, যাদের ব্যাসদেব সম্পর্কে কিছুটা হলেও জানার ইচ্ছা এবং জাস্ট হালকা স্টোরির মধ্যে দিয়ে আপনারা জানতে চান, তারা এই বইটা পড়তে পারেন। কারণ 130 পাতার বই এবং ছোট সাইজের বই, বুঝতেই পারছেন, এবং ভেতরে অনেক ফাঁকা দিয়েই লেখা, খুব বেশি কিছু মানে বেশি বড় করে লেখা নেই, ফাঁকা দিয়ে অনেকটা লেখা। একদম ছোটোর মধ্যে এই বইটা কমপ্লিট করা, কিন্তু ব্যাসদেবের একদম ছোট থেকে বড় ব্যাসদেব আপনি জানতে পারবেন, মানে একদম বাচ্চাকাল থেকে বার্ধক্য অব্দি, কিন্তু ডিটেলসে নেই। এবং পেছনে যেটা লেখা আছে সেটা ইন্টারেস্টিং, যারা এই ঘটনা জানেন তারা কানেক্ট করতে পারবেন, যারা জানেন না তারা একটু শুনুন। সত্যবতীর কাতর অনুরোধ, তুমি এই ভাতৃপুত্রদের একটি করে পুত্র দাও কৃষ্ণ, এ সৎ ব্রাহ্মণের কর্তব্য।
চিন্তা করো বৎস, সবচেয়ে খ্যাতিমান বংশ, তুমি সেই বংশ রক্ষা করতে যাচ্ছ। এটা যারা মহাভারত সম্পর্কে জানে বা এই স্টোরিটা সম্পর্কে জানে তারা জানেন, এবং এটাই লেখা আছে বইয়ের পেছনটায়। এবং বেশ ইন্টারেস্টিং, কারণ এইখানটা পড়লে যারা কিছু জানে না তাদের জানার আগ্রহ হবে যে কি হচ্ছে, কিরকম ব্যাপার। তো সেরকম জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে। আচ্ছা, ব্যাসদেব সম্পর্কে এটা তো আপনারা জানেনই যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তিনি মহাভারত লিখেছিলেন, এবং তার লেখা মহাভারতই পরবর্তীতে সত্যি হয়েছিল। বলা হয় তিনি আগে লিখেছেন এবং পরে মহাভারত হয়েছে, যেটাই সত্যি হিসেবে আমিও মানি। এবং সেইটার পরিপ্রেক্ষিতে একটা জায়গা আছে, এখানটা একটা জিনিস লেখা আছে, সেটা আমি পড়েছিলাম এবং পড়ার পর আমার জাস্ট ওয়াও এরকম একটা ফিলিং এসেছিল। সেটা আমি আপনাদের এখন পড়ে শোনাবো। দ্বৈপায়ন এখনো জানেন না আরো একজন উদিত হবেন ভারত আকাশে, যিনি তারই মতো এক ধর্মরাজ্যের স্বপ্ন দেখবেন গোপনে, অতি ধুরন্ধর, তীক্ষ্ণ বুদ্ধিশীল। রাজনীতি ও মানবনীতির তিনি এমন চর্চা করবেন যে তার নীতিগুলি ক্রমাগত জায়গা বদল করবে। কখনো মনে হবে তিনি চূড়ান্ত সুবিধাবাদী, কখনো মনে হবে তিনি শেষ কথা। কৃষ্ণ জানেন না সেই পুরুষের নীতির কথাই এখন তিনি তার শ্লোকগুলিতে লিখছেন ঠিক যেন কারো দ্বারা আদিষ্ট হয়। হ্যাঁ, এখানে কার কথা বলা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং এইটা পড়ার পর আমি দিদিকে বলেছিলাম, দিদি আমার ওই বইটাও কেনা দরকার ছিল, ওই বইটা অনেকটা একটু দাম বেশি, সেই কারণে আমি কিনিনি। ঠিক ধরেছেন, কৃষ্ণ বাসুদেব, বাণী বসুরই লেখা আর একটা বই। তো এটা যদি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস হয়, ওটা বাসুদেব কৃষ্ণকে নিয়ে লেখা। কৃষ্ণ বাসুদেব ওই বইটাও কেনার খুব ইচ্ছা ছিল, এবং এই জায়গাটা পড়ে তো আরো মনে হচ্ছিল যে বইটা কিনে নি, দেখা যাক কি হয়। তো এইটা ছিল দেশ থেকে কেনা আমার তৃতীয় বই। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা হলো নরবলির ইতিহাস, দুর্গাপদ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা। তো এই বইটাও সম্পর্কে আমার বেশ দেখে ভালো লেগেছিল। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার অনেক সময় বলি, কিন্তু তারপরে অনেক সময় নাম এবং প্রচ্ছদ দেখে বই কেনার মন করে। সেরকমই একটা বই হচ্ছে এটা, নরবলির ইতিহাস, কিনে নিয়েছি। বেশ পড়া এখনো শুরু করিনি, তবে পড়বো, কারণ এখানে অনেক কিছু লেখা আছে, সেইটা দিয়ে বেশ একদম দারুণ ইন্টারেস্ট জেগেছিল এটা পড়ে। এখান থেকে যদি পড়ে শোনাই তাহলে, যদিও কবে থেকে পৃথিবীতে নরবলি সূচিত হয়েছিল তা অস্পষ্ট। খ্রিস্টপূর্বাব্দ 3500 থেকে 1100 সাল ব্যাপী ক্যানানাইটিস, খ্রিস্টপূর্বাব্দ 800 থেকে 100 সাল ব্যাপী এক্রুস্ক্যান্স, খ্রিস্টপূর্বাব্দ 800 থেকে 1 সাল ব্যাপী কেলস এবং 500 থেকে 1500 খ্রিস্টাব্দ অব্দি বিস্তৃত আজটেক সভ্যতায় ব্যাপক নরবলির প্রচলন ছিল। 2015 এবং 18 সালে মেক্সিকো সিটির টেম্পলো মেয়র মন্দির এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে আসে শত শত মাথার খুলি। স্প্যানিশ ইতিহাসবিদ দিয়েগো দুরান দাবি করেন এই মন্দির উদ্বোধনের সময় 80,400 নারী, পুরুষ, শিশুকে বলি দেওয়া হয়। 80,400 সংখ্যাটা একটু ভেবে দেখুন। আমার মাথায় একটা জিনিসই আসলো, পুরো ভরা যুব ভারতে গ্রামগঞ্জ। মানুষের টোটেম বিশ্বাস ও পরবর্তী ফলন ও জমির উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমে নারীর যৌনাঙ্গ শোণিত এবং নারী বলি ও ক্রমে পুরুষ বলির সূচনা হয় সমাজে। তো এইটা পড়ার পরেই আমার খুব জানার ইচ্ছা ছিল যে নরবলির ইতিহাস আমরা যেটা ভাবি যে শুধু এখানে হয় ওখানে হয় না, কিভাবে নরবলির ইতিহাস একদম প্রথম থেকে বর্তমানে পর্যায়ে অব্দি এসে, এখনো যদিও নরবলি নিষিদ্ধ এবং হয় না, তবু কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা শোনা যায়। তাছাড়াও সেটা জানার খুব ইচ্ছা ছিল। এবং খুব রিসেন্টলি আমি একটা বই পড়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে গোয়েন্দার উপর একটা বই। তো প্রথম গোয়েন্দা উপন্যাস থেকে বা গল্প থেকে এখন বিবর্তনগুলো পড়তে ভালো লাগে। তো এটা যেহেতু সত্যিকারের ঘটনা, অনেক রিসার্চ করে, সেই কারণে এই বইটা কেনা, এবং আশা করি খুব ভালো হবে বইটা। এই বইটার মুদ্রিত মূল্য যদি বলি তাহলে 250 টাকায় বইটার মুদ্রিত মূল্য। এরপরে আমি দেশ থেকে সেদিনের মতো শেষ একটা বই সংগ্রহ করেছিলাম, সেটা হলো সবুজ বনের ভয়ঙ্কর, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা বইটা। এই বইটা কেনার একটাই কারণ ছিল, 1000 টাকা হলে 20% অফ দিচ্ছিল, 1000 না হলে 15% অফ হচ্ছিল। তো সেই 20% ছাড় পাওয়ার জন্য এই বইটা সংগ্রহ করি। 100 টাকা কিছু কিনতে হতো, এই বইটা পেয়ে গেছিলাম 130 টাকায়। এবং সৈয়দ মোস্তফা সিরাজের বই পড়তে কার না ভালো লাগে, ছোটবেলায় ফিরে পাবো, এবং সেই কারণে বইটা কিনে নিয়েছি। ছোট একটা বই, ছোট একটা উপন্যাস, এবং খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সবুজ বনের ভয়ঙ্কর, সৈয়দ মোস্তফা সিরাজ, এবং পড়ে শিশু সাহিত্য, হয়তো কিশোরদের পড়ার উপযোগ্য, কিন্তু তাও আমার পড়তে ভালো লাগবে, এটুকুনিকে আমি শিওর বলতে পারি, কারণ লেখক আমার খুব প্রিয় একজন লেখক, সেই কারণে আরো কিনে নিয়েছি। কিন্তু একটা বই রয়ে গেছে, একটা বই দেখানোর এখনো বাকি আছে, যে বইটা দেখানো দরকার। এবং দিদিকে বলেছিলাম, দিদিকে বলার পর দিদি বলেছিল হ্যাঁ তুই যা গিয়ে কিনে নে, দিচ্ছি, আমি টাকা দিচ্ছি। এবং হ্যাঁ, দিদি সাথে গিয়ে কিনে দিয়েছে সেই বইটা, কৃষ্ণ বাসুদেব, বাণী বসুর লেখা। এরকম দিদি সবাই না পাক, শুধু আমিই পাই, জাস্ট বলতে হবে আর দিদি বই কিনে দেবে।
লক্ষ্য এবার এটাই শেষ করা। জাস্ট দিদিকে একটুখানি বলতে হয়েছিল যে দরকার, ভালো লাগছে, কিনতে হবে, পেয়ে গেছি। এই বইটা নিয়ে আলাদা করে কিছু বলেনি, বইটা নিয়ে আমি বলবো না, জাস্ট যেদিন কমপ্লিট করবো সেদিন আমি জানাবো আমার কিরকম লাগলো। আশা করি বইটা পড়ার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড, কিন্তু এই বইটা আমি শুরু করতে পারছি না একটাই কারণে, কারণ এর আগেই আমি অনেক কটা বই শুরু করে রেখেছি, আস্তে আস্তে শেষ করছি, তারপরে এই বইটা ধরবো। এই স্বপ্ন ছিল কেনার এবং হ্যাঁ পেয়ে গেছি বইটা। এটার মুদ্রিত মূল্য যদি বলি তাহলে বোধহয় 799 টাকা মুদ্রিত মূল্য, 800 টাকা মুদ্রিত মূল্য এই বইটা। সুবিশাল একটা বই, দারুণ একটা বই। হ্যাঁ, কৃষ্ণ বাসুদেব পড়ে ফেলবো। বইটার ব্লাইবে যেটা লেখা আছে সেটা যদি পড়ে শোনাই। লাখো লাখো যুগ হিয়ে পর রাখলো, তবু হিয়া জুড়োরো না গেল। প্রেমিক, রাজনীতিক, কূটনীতিক, দার্শনিক সবকিছুতেই এক আদর্শ পুরুষ। মানুষের সব গুণই তার মধ্যে বিরাজমান, হয়তো কিছু দোষও। সে কি মানুষ, না ঈশ্বর প্রেরিত কোনো চরিত্র, নাকি অবতার? ভারতের ভাবালোকে চির উদ্ভাসিত এক উজ্জ্বল চরিত্র কৃষ্ণ বাসুদেব, কৃষ্ণা বাসুদেব যাদব ফ্রম গোকুল। আহা, এই নামটা শুনলেই তো মজা লাগে। তো এটা পড়বো, পড়ে জানাবো। পড়তে হবে, এক পৃথিবী পড়তে হবে, লিখতে তো পারি না, তো এক পৃথিবী পড়ে পড়ে শেষ করতে হবে। আজকের মতো এটুকুনি, কি দেখাবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন, আর আমি এটা পড়তে থাকবো। তো চলুন, দেখা হচ্ছে, টাটা।